রাজস্থানের এক শুষ্ক গ্রাম। এইখানে পুরুষতান্ত্রিক সমাজের কঠোর নিয়মে আটকা পড়েছে চার নারীর জীবন, রানী, লাজ্জ, বিজলি এবং জোনাকি। জীবনের প্রতিটি মোড়ে তারা শিকার হয়েছে বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং পুরুষদের লালসার। কিন্তু এই অচল জীবনে হঠাৎ একদিন তাদের মনে জন্ম নেয় বিদ্রোহের বীজ। এই চার নারী কি পারবে নিজেদের শিকল ছেড়ে বেরিয়ে আসতে? এই নিয়েই আজকের সিনেমার গল্প। গল্পটা শুরু হয় একটি ছোট্ট গ্রাম থেকে। গ্রামের মানুষ খুবই গরিব, শিক্ষার কোনো ভালো ব্যবস্থা নেই। এইখানে মেয়েরা খামারে কাজ করে, আর পুরুষেরা অনেক সময় নেশা করে বা বাইরে ঘুরে বেড়ায়। এই গ্রামে দুজন মেয়ে থাকে, যাদের নাম রানী আর লাজ্জ। তারা খুব ভালো বন্ধু। রানীর স্বামী অনেক বছর আগেই মারা গিয়েছে। লাজ্জর স্বামী বেঁচে আছে, কিন্তু সে লাজ্জর সাথে খারাপ ব্যবহার করে। রানীর একটি ছেলে আছে, যার নাম গোলাপ। তার বয়স 18 বছর। আজ রানী তার ছেলের বিয়ে ঠিক করার জন্য লাজ্জকে নিয়ে অন্য এক গ্রামে মেয়ে দেখতে যাচ্ছে। বাসে দীর্ঘ সময় যাত্রার পর তারা সেই গ্রামে পৌঁছায়। সেখানে তাদের আপ্যায়ন করা হয়। তারপর তাদের মেয়ে দেখানো হয়, যার নাম জোনাকি। বয়স মাত্র 14 বছর। সে খুবই সুন্দরী এবং তার লম্বা লম্বা চুল। জোনাকিকে দেখে রানীর খুবই পছন্দ হয়, কিন্তু জোনাকির বাবা বলে তার মেয়েকে বিয়ে করতে হলে 4 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। এইটা শুনে রানী একটু চিন্তায় পড়ে যায়, কারণ তার স্বামী নেই, ছেলেটাও বেকার, আর কোনো ইনকামও নেই। তখন গোলাপ ফোন করে জানতে চায় মেয়ে দেখতে কেমন। রানী বলে মেয়ে দেখতে অনেক সুন্দর এবং লম্বা লম্বা চুল আছে। গোলাপ খুশি হয়ে বলে, মা, যেভাবেই হোক ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দাও। ছেলের কথা শুনে রানী বাধ্য হয়ে বিয়ে ঠিক করে, কিন্তু তার মনে দুশ্চিন্তা ঘুরে বেড়ায় যে সে এত টাকা কোথা থেকে জোগাড় করবে। তখন লাজ্জ তাকে আশ্বস্ত করে বলে যে চিন্তা করো না, যেভাবেই হোক টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। কিন্তু রানী চিন্তিত ছিল, যদি এই মেয়েটি হাতছাড়া হয়ে যায় তাহলে তার ছেলেকে আর বিয়ে দেওয়া সম্ভব হবে না, আর বিয়ে না হলে গোলাপ দুষ্ট বন্ধুদের সঙ্গে মিশে আরো খারাপ হয়ে যাবে। অবশেষে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়ে বাসে করে নিজেদের গ্রামে ফিরে আসে। এদিকে গোলাপ তার বন্ধুদের সঙ্গে একটি চায়ের দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিল। তার বন্ধুরা তাকে বিয়ে নিয়ে মজা করছিল এবং বলছিল, এখন তুমি বিয়ে করলে আর অন্য কোনো মেয়ের কাছে যেতে পারবে না। গোলাপ বয়সে ছোট হলেও তার বন্ধুর সঙ্গে মিলে সে প্রায়শই খারাপ কাজ করতে যেত, তাই তার মা তাকে বিয়ে দিয়ে ঠিকঠাকভাবে বাঁধতে চাইছিল। সেদিন যখন গোলাপ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, তখন সেইখানে একটি মেয়ে দাঁড়িয়েছিল। সে এই গ্রামের একটি স্কুলে শিক্ষকতা করার জন্য এসেছে। গ্রামের অল্প শিক্ষিত মানুষের মধ্যে এই মেয়েটি একজন। মেয়েটির বাড়ি এই গ্রামে ছিল না। সে মূলত কিষান নামের এক ছেলের স্ত্রী। কিষান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তাকে বিয়ে করেছিল। গোলাপ এবং তার বন্ধুরা মেয়েটিকে বিরক্ত করছিল। ঠিক সেই সময় কিষান সেখানে চলে আসে এবং তারা সেইখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় গ্রামের পঞ্চায়েত নিয়ে একটি বিচার বসেছে। এই গ্রামে লক্ষ্মী নামের একটি মেয়ের বিয়ে পাশের গ্রামে হয়েছিল, কিন্তু লক্ষ্মীর স্বামী তাকে নির্যাতন করত। তাই লক্ষ্মী নিজের বাড়ি ফিরে আসে এবং তার স্বামীর কাছে যেতে চায় না, কিন্তু পঞ্চায়েত এবং গ্রামের লোকজন তাকে জোর করে তার স্বামীর কাছে পাঠাতে চায়, কারণ গ্রামের নিয়ম হলো একবার মেয়েকে বিয়ে দিলে তাকে আর নিজের বাড়িতে ফিরে আসার অনুমতি নেই। সেই সময় কিষানও সেইখানে উপস্থিত ছিলেন। লক্ষ্মীকে জোর করে পাঠানো হচ্ছে দেখে কিষান পঞ্চায়েতকে প্রশ্ন করে, এটা আবার কেমন নিয়ম? যদি লক্ষ্মী তার স্বামীর কাছে যেতে না চায় তাহলে কেন তাকে জোর করে পাঠানো হচ্ছে? পঞ্চায়েত তাকে কঠোরভাবে বলেন, তুমি চুপ করো মিয়া, তুমি তো নিজেই বাইরের দেশের একটি মেয়েকে বিয়ে করে এনেছো, এখন আবার বড় বড় কথা বলছো। কথাগুলো শুনে কিষান চুপ হয়ে যায়। তার স্ত্রীও মনে মনে অনেক কষ্ট পায়। যখন লক্ষ্মীকে গাড়িতে তোলা হচ্ছিল, তখন লক্ষ্মী তার বাবা মায়ের কাছে বলছিল সে স্বামীর কাছে ফিরে যেতে চায় না, কারণ তার স্বামী ছিল অক্ষম এবং বাবা ও ভাই মিলে তাকে জোর করে খারাপ কাজ করার চেষ্টা করছিল। তাই সে আর সেখানে যেতে চায় না। যেহেতু পঞ্চায়েত নির্দেশ দিয়েছে, তাই তার বাবা মায়ের আর কিছু করার নেই। শেষমেশ তাকে গাড়িতে তুলে দিয়ে সবাই চলে যায়, আর লক্ষ্মী কাঁদতে থাকে। এই ধরনের ঘটনা গ্রামে মেয়েদের সঙ্গে প্রায় প্রতিনিয়তই ঘটত। পরবর্তীতে বিচার কার্য শেষ হলে সব মেয়েরা কিষানের বাড়িতে আসে। কিষান শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসে। সে গ্রামের মেয়েদের দিয়ে কাঁথা
বানানোর কাজ করাতো। রাজস্থানের এই এলাকার মেয়েরা হাতের কাজ খুব সুন্দর করত। তারা সেলাই করে শাড়িতে নানান সুন্দর ডিজাইন বানাতো। কিষান এই কাজের মাধ্যমে মেয়েদের অর্থ উপার্জনের সুযোগ করে দিত। কাপড়গুলো শহরে বিক্রি করা হতো আর গ্রামের মেয়েদের ন্যায্য পারিশ্রমিক দিত। রানী ও লাজ্জ তার সঙ্গে কাজ করত। এইভাবে তারা কিছুটা হলেও দারিদ্রতা কমাতে পারত। একদিন গ্রামে সার্কাসের আয়োজন করা হয়। সার্কাসে সুন্দরী মেয়েদের নাচানো হতো। রাতে পুরুষেরা নেশা করে সার্কাসে নাচ দেখতে আসে আর তাদের বউরা ঘরে একাই থাকে। সার্কাসে নাচানো একজন সুন্দরী মেয়ের নাম বিজলি। সে নাচের পাশাপাশি একজন পতিতা হিসাবেও কাজ করত। যাদের অনেক টাকা থাকে তারা তাকে পুরো রাতের জন্য নিতে পারত। রানী ও লাজ্জ যখন জানতে পারে যে বিজলি আবার গ্রামে এসেছে, তারা দৌড়ে গিয়ে বিজলির সঙ্গে দেখা করতে আসে, কারণ তারা তিনজন ছিল ছোটবেলার বন্ধু। বিজলিও তাদের দেখে অনেক খুশি হয়। ছোটবেলায় তিনজন সবসময় একসাথে থাকতো এবং অনেক আনন্দ উল্লাস করত। কিছুক্ষণ গল্প করতে করতে রানী বিজলিকে জানায় যে সে তার ছেলে গোলাপের জন্য বিয়ে ঠিক করেছে। এইটা শুনে বিজলি খুবই খুশি হয়। গল্প শেষ হলে তারা সবাই নিজেদের বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে লাজ্জ সেলাইয়ের কাজ করছিল। তখন তার স্বামী নেশা করে বাড়িতে আসে, কিন্তু যখন সে দেখে লাজ্জ কাজ করছে সে রাগ করে তাকে মারধর করে এবং বলে, তুই কি কিষানের লোকের গোলাম হয়ে গেছিস নাকি? এদিকে লাজ্জর বিয়ের অনেকদিন পার হলেও তাদের কোনো সন্তান হয়নি। একদিন লাজ্জ তার স্বামীর কাছে বলে, চলো না আমরা শহরে গিয়ে ভালো একজন ডক্টর দেখাই, আমাদের কোনো সমস্যা আছে কিনা পরীক্ষা করিয়ে নিই। কিন্তু তার স্বামী বলে, তুই যা, তুই পরীক্ষা করিয়ে আয়, আমি যাব না। লাজ্জ বলে, কেন তুমি যাবে না? তোমারও তো সমস্যা থাকতে পারে। এই কথায় তার স্বামী রেগে গিয়ে লাজ্জকে মারধর করে। তারপর বলে, তুই কি বলতে চাচ্ছিস আমি কাপুরুষ? আমার জন্য তোর বাচ্চা হচ্ছে না? এরপর থেকে সে লাজ্জকে নিয়মিত মারধর করত। এইভাবেই দিনগুলো কাটতে থাকে। পরবর্তীতে গোলাপের বিয়ের সময় আসে। রানী বাসে করে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের নিয়ে গোলাপের বিয়ে দিতে যায়। সেখানে লাজ্জ ও তার স্বামীও উপস্থিত ছিল। রানী তার বাড়ি বন্ধক রেখে এবং ধার দেনা করে যৌতুকের টাকা জোগাড় করেছিল। ধুমধাম করে গোলাপের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর জোনাকির মা রানীকে আলাদা ঘরে ডেকে নিয়ে আসে। সে জোনাকির মাথার কাপড় খুলে দেখায় যে জোনাকির চুল সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। সে বলে কয়েকদিন আগে তার মাথায় ইনফেকশন হওয়ার কারণে চুল কেটে দিতে হয়েছে। আশা করি তুমি খারাপ মনে করবে না। রানী প্রথমে কিছুই বলে না, কারণ সে জোনাকির লম্বা চুলের জন্যই এত টাকা দিয়েছিল। তারপর সে জোনাকির মাথার কাপড় খুব ভালোভাবে চড়িয়ে দেয় যেন কেউ চুল দেখতে না পায়। কিন্তু বাসে যাওয়ার সময় হঠাৎ বাতাসে জোনাকির মাথার কাপড় খুলে যায়। সবাই দেখে জোনাকির চুল ছোট ছোট করে কাটা। গোলাপের বন্ধুরা এই ঘটনায় অনেক হাসাহাসি করতে শুরু করে এবং গোলাপের মন খারাপ হয়ে যায়। সে জোনাকিকে এই অবস্থায় দেখে খুবই হতাশ হয়ে যায়। রাতের বেলা বিজলি বউ দেখতে আসে, কিন্তু তার উপস্থিতি দেখে প্রতিবেশীরা একটু অসন্তুষ্ট হয়, কারণ বিজলি একজন পতিতা। এরপর বিজলি সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় রানীকে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি শুধু শুধু তোর আনন্দ নষ্ট করেছি। রানী তখন কিছুই বলে না। সবাই চলে গেলে রানী তার শাশুড়ির কাছে গিয়ে দেখতে পায় যে তিনি মারা গিয়েছেন। বিয়ের রাতেই দাদি মারা যাওয়ায় গোলাপ আরো কষ্ট পায়। রানীর শাশুড়ি অনেক বয়সী ছিলেন এবং বহুদিন ধরে বিছানায় পড়েছিলেন। তার শেষকৃত্য সম্পন্ন করতে করতে রাত শেষ হয়ে যায়। তারপরের দিন গোলাপ বাড়ি থেকে বের হয়ে যায় এবং দুদিন আর ফিরে আসে না। দুদিন পর রানী দেখতে পায় গোলাপ মদ খেয়ে নেশা করে বাড়ি ফিরেছে। সে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। তারপর নতুন বউয়ের কাছে যায় এবং তাকে নির্যাতন করতে শুরু করে। যেহেতু জোনাকি ছোট ছিল তাই সে এই নির্যাতন সহ্য করতে পারে না এবং চেঁচামেচি শুরু করে। রানী প্রথমে ভাবেন নতুন বউ হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু রানী সেটা সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে বিজলির কাছে চলে যায় এবং সেই রাতটি সেইখানেই কাটায়। পরের দিন সকালে রানী দেখতে পায় জোনাকি ঠিকমতো হাঁটতে পারছে না। গোলাপ ব্যাগ নিয়ে কাজে চলে যাচ্ছে। রানী তাকে জিজ্ঞাসা করলে গোলাপ বলে, মা তুমি বলেছিলে জোনাকির চুল অনেক লম্বা, যা দেখলে আমি পাগল হয়ে যাব। সত্যি আমি তার চুল দেখে পাগল হয়ে গেছি, তাই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। কিন্তু আমরা দেখতে পারি গোলাপ আসলে কোথাও যায়নি। রাত হলে দেখা যায় সে তার বন্ধুদের সঙ্গে মদ খাচ্ছে এবং আড্ডা দিচ্ছে। তারা কিষানের বাড়িতে গিয়ে গ্রামের মেয়েদের সেলাই করা কাপড়গুলো বের করে নষ্ট করে দিতে থাকে। তখন কিষান এসে সেখানে হাজির হন এবং ছেলেরা তাকে গালি দিয়ে পালিয়ে যায়
আসলে তারা কিষানকে একদমই পছন্দ করত না, কারণ কিষান খুব ভালো ছেলে এবং গ্রামে উন্নতি করছে, যা তারা সহ্য করতে পারত না। ওই রাতেই লাজ্জ কাঁদতে কাঁদতে রানীর বাড়িতে আসে। তার স্বামী তাকে মারধর করেছে। তারপর রানী তার কাপড় খুলে শরীরে মলম লাগিয়ে দেয়, আর তারা দুজন একসাথে বসে কাঁদতে থাকে। পরের দিন রানী কিষানের বাড়িতে এসে দেখে সেলাই করা কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। কিষান জানায় গোলাপ তার বন্ধুদের সঙ্গে মিলে এই কাজ করেছে। রানী খুব কষ্ট পায় এবং বুঝতে পারে যে তার ছেলেটা নষ্ট হয়ে গিয়েছে। এরপর আরো কয়েকদিন গোলাপ বাড়িতে আসে না। রানী ছেলের খোঁজ নিতে গোলাপের বন্ধুদের কাছে যায়। তারা বলে গোলাপ বিপদে পড়ে গেছে। সে আগে একটি পতিতালয়ে গিয়েছিল এবং সেইখানে তাকে আটকে রাখা হয়েছে। গোলাপের বন্ধুরা রানীকে বলে টাকা দিয়ে গোলাপকে সেইখান থেকে ছাড়িয়ে আনতে হবে, কিন্তু রানীর কাছে তো আর কোনো টাকাই নেই, কারণ সে সবকিছু বন্ধক রেখে গোলাপের বিয়ে দিয়েছিল। তারপর রানী কিষানকে সব কথা খুলে বলে। কিষান তাকে আশ্বস্ত করে, চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তারপর কিষান যেখানে সেলাই করার কাপড় বিক্রি করত, সে মহাজনের কাছে ফোন করে অগ্রিম কিছু টাকা চায়। তারপর সে রানীর সঙ্গে মিলে গোপালকে ছাড়াতে যায়। গোপালকে ছাড়ানোর সময় তাকে মারধর ও গালিগালাজ করা হয়। তারা বলে খারাপ কাজ করেছিস, আবার পকেটে টাকা নেই, আবার তোর মাকেও নিয়ে আসতে হয়, তুই রাস্তায় গেলে মরে যেতে পারিস। পরে কিষান আর রানী জোর করে গোলাপকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে। বাইরে এসে রানী গোলাপকে একটা চর মারে। এদিকে জোনাকি একা বসে সেলাইয়ের কাজ করতে করতে কান্না করে। তখন দেখতে পায় সাইকেলে করে একজন ছেলে তাকে দেখতে এসেছে। এই ছেলেটি জোনাকির সহপাঠী ছিল। তারা একে অপরকে খুবই ভালোবাসতো, কিন্তু জোনাকির বিয়ে হয়ে গেছে। তাই জোনাকি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। তারপর লাজ্জ আবার রানীর বাড়িতে আসে, কারণ তার স্বামী তাকে আবারও মারধর করেছে। রানী তখন বাড়িতে না থাকায় জোনাকি নিজে লাজ্জকে মলম লাগিয়ে দেয়। বাচ্চা মেয়েটির এই মায়া দেখে লাজ্জ তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। কয়েকদিন পর লাজ্জকে সাথে নিয়ে বিজলি সার্কাসের একটি গাড়িতে রানীর বাড়িতে আসে। তারা রানীকে বলে, চলো আজ আমরা একটু অনেক দূরে গিয়ে ঘুরে আসি। তখন রানী গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়িতে ওঠার পর দেখেন জোনাকিও সেইখানে চলে এসেছে। তাই তারা তাকেও সঙ্গে নিয়ে নেয়। জীবনের সব নির্যাতন, দারিদ্রতা ও অসহায়ত্ব ভুলে তারা চারজন নারী আনন্দ করতে শুরু করে। মজা শেষ হলে তিন বান্ধবী এক জায়গায় বসে গল্প করতে শুরু করে এবং পুরুষদের ধারায় ভোগ করা নির্যাতন নিয়ে গালাগালি করে। উঁচু এক জায়গায় উঠে তারা সবাই মিলে চিৎকার করে পুরুষ জাতিকে গালি দিতে থাকে। গল্প করতে করতে হঠাৎ রানী বলে, মেয়েদের যদি বাচ্চা না হয় তাহলে সমাজে তাদের কোনো মূল্য নেই। এই কথা শুনে লাজ্জর খুব খারাপ লাগে, কারণ তারও কোনো সন্তান হয়নি। তখন বিজলি লাজ্জকে বলে, তুই চাইলে তোর স্বামীকে টেস্ট করাতে পারিস। লাজ্জ উত্তর দেয়, আমি চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে উল্টো অনেক মারধর করেছে। বিজলি তখন বলে, আমার পরিচিত একজন সাধু বাবা আছে, আমি তোকে তার কাছে নিয়ে যাব। তার মাধ্যমে প্রেগনেন্ট হয়ে তুই তোর স্বামীর কাছে গেলে সে তোকে অনেক ভালোবাসবে। লাজ্জর এই বুদ্ধিটা বেশ পছন্দ হয়। পরের দিন রাতে তারা তিনজন মিলে গাড়ি করে সেই সাধু বাবার কাছে যায়। লাজ্জকে সেখানে রেখে তারা আবার গাড়ির কাছে ফিরে আসে। তারপর লাজ্জ সাধু বাবার সঙ্গে মেলামেশা শুরু করে। এরপর তারা নদীতে গোসল করে এবং সারা রাত আনন্দ উপভোগ করে। পরের দিন সকালে রানী বাড়িতে কাজ করছিলেন। তখন সেই ছেলেটি আবার বাড়িতে আসে। সে কিছু বই নিয়ে এসেছিল। রানী তাকে দেখে ফেলায় ছেলেটি বই ফেলে সেখান থেকে চলে যায়, কিন্তু জোনাকি গিয়ে বইটি তুলে নেয়, কারণ তার পড়াশোনা খুব ভালো লাগে। তবে তার স্বামী কখনোই তাকে বই কিনে দেয়নি। রানী জোনাকিকে কিছুই বলে না, উল্টো সে তাকে নিয়ে কিষানের বাড়িতে চলে যায়। আজকে তাদের কাজের পেমেন্ট দেওয়া হবে। সব মেয়েরা অনেক টাকা উপার্জন করেছে। কিষান সবাইকে ন্যায্য পারিশ্রমিক দেয়। কিষান রানীকে বলে, তোমার হাতের কাজ কোম্পানি সবচেয়ে বেশি পছন্দ করেছে, তাই তোমাকে বেস্ট ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। কিষান আরো বলে, সবাইকে এখন থেকে মাসিক বেতন দেওয়া হবে। তারপরে একদিন রানী ধার পরিশোধ করার জন্য কিছু টাকা বের করতে গেলে দেখে সুটকেসে কোনো টাকাই নেই। রানী মনে করেন হয়তো জোনাকি তার টাকা সেই ছেলেটিকে দিয়েছে। তারপর রানী জোনাকিকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার টাকা চুরি করেছো? জোনাকি বলে, আমি কোনো টাকা চুরি করিনি, কিন্তু রানী তাকে মারধর করে
এবং কাঁদতে কাঁদতে বলে আমি কত কষ্ট করে এই টাকাগুলো গুছিয়েছি। আগে আমার ছেলে চুরি করত, আর এখন তুমি চুরি করছো। রাতের বেলায় গোলাপ মদ খেয়ে বাড়ি ফিরে আসে। জোনাকি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি মায়ের টাকাগুলো কেন চুরি করেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে গোলাপ জোনাকিকে মারতে শুরু করে। সে বলে তুই আমাকে চোর বানাচ্ছিস, অথচ একটু আগেই সে চুরি করা টাকাগুলো গুনছিল। জোনাকিকে মারতে দেখে রানীর মনে তার স্বামীর কথা মনে পড়ে যায়। স্বামী জীবিত থাকাকালীনও নেশা করে সে তাকে এমনভাবে নির্যাতন করত। রানী সহ্য করতে না পেরে গোলাপকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু গোলাপ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার মাকে বলে আর কখনো আমাকে খুঁজতে আসবে না। তারপর রানী দরজার কাছে বসে কাঁদতে থাকে। জোনাকি কাছে এসে বলে মা, আমি তোমার টাকাগুলো চুরি করিনি, আর যে ছেলেটি এখানে আসে তাকে আমি অনেক ভালোবাসতাম। সে এতদূর সাইকেল চালিয়ে এসেছে শুধু আমাকে দেখার জন্য। আমি কখনোই তার সঙ্গে দেখা করি না, আর টাকাগুলো আমি চুরি করিনি। রানী কাঁদতে কাঁদতে জোনাকির মাথায় হাত বুলিয়ে দেয়। পরের সকালে রানী মহাজনের কাছে গিয়ে বাড়ি বন্ধক করে রাখা টাকা তার নামে লিখে দেয়। লোনের টাকাটা পরিশোধ করে এবং বাকি টাকাটা জোনাকির বয়ফ্রেন্ডকে দিয়ে দেয়। রানী তাদের বলে তোমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাও এবং নিজেদের মতো করে বাঁচো। রানী সেই ছেলেটিকে বলে মনে রেখো, এই মেয়েটি আমার মেয়ে, যদি তুমি তাকে কষ্ট দাও তাহলে আমি তোমাকে দেখে নেব। জোনাকি রানীকে বিদায় জানিয়ে ছেলেটিকে নিয়ে অনেক দূরে চলে যায়। জোনাকি খুবই খুশি হয়, আর এতদিনে তার চুলও কিছুটা বড় হয়ে যায়। এদিকে গোলাপ আর বাড়ি ফিরে আসে না। সে বন্ধুদের সঙ্গে মিলে আরো নষ্ট হয়ে যায়। তারা কিষানের ওপর হিংসা করে একদিন রাস্তার মাঝে ট্রাক নিয়ে কিষানকে তাড়া করে। কিষান ব্যবসা করে বাড়ি ফিরছিল। গোলাপ ও তার বন্ধুরা কিষানকে মারধর করে এবং তার সব টাকা কেড়ে নেয় এবং তাকে রাস্তায় আধমরা করে পালিয়ে যায়। পরের দিন সকালে রানী কিষানের বাড়িতে আসে, কারণ কিষানের বউ তাকে নিয়ে চলে যাচ্ছে। কারণ জানতে চাইলে কিষানের বউ বলে তোমার ছেলে গোলাপ আর তার বন্ধুরা কিষানকে মারধর করেছে। আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, বরং গ্রামের উন্নতির জন্য এবং মেয়েদের কষ্ট লাঘব করার জন্য আমার স্বামী আপনাদের কাজ দিয়েছেন, অথচ আপনারা তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। তাই আমরা এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এদিকে লাজ্জ সাধু বাবার সাহায্যে প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু যখন সে তার স্বামীকে বলে তখন তার স্বামী খুশি হওয়ার বদলে উল্টো তার উপর রেগে যায় এবং তাকে মারধর করতে থাকে। সে বলে তুই রাতের বেলায় কার সঙ্গে শুয়েছিলি, তা না হলে তুই প্রেগনেন্ট হবি কেন। এবার লাজ্জ বলে ঠিক আছে, তাহলে স্বীকার করো যে বাচ্চা না হওয়ার কারণ তোমার নিজের শরীরের সমস্যার জন্য। এই কথা শুনে তার স্বামী লাজ্জকে আরো মারতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে রানী এসে দেখে লাজ্জকে তার স্বামী মারছে। রানী তাকে থামানোর চেষ্টা করলে উল্টো লাজ্জর স্বামী রানীকেও মারতে শুরু করে। তখন দুজন মিলে লাজ্জর স্বামীকে প্রতিহত করতে শুরু করে। এক পর্যায়ে পাশের একটি প্রদীপের আগুন থেকে লাজ্জর স্বামীর গায়ে আগুন লেগে যায়। রানী আগুন নিভানোর চেষ্টা করলে লাজ্জ তাকে থামিয়ে দেয়। তারপর লাজ্জ রানীকে বলে এমন স্বামী আমার দরকার নেই, চলো এখান থেকে পালিয়ে যাই। তাকে ফেলে দিয়ে তারা সেইখান থেকে চলে যায় এবং সে সেইখানেই পুড়ে মারা যায়। এরপর লাজ্জ ও রানী বিজলির কাছে চলে যায়। বিজলি তাদের নিয়ে সার্কাসের গাড়ি করে গ্রাম থেকে পালিয়ে যায়। এক জায়গায় থেমে তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে আমরা তিনজন একসাথে নিজের মতো করে বাঁচবো, বাকি জীবন আমরা আনন্দ করব, আর কখনো পুরুষ শাসিত সমাজে ফিরে যাব না। এই সময় বিজলি লক্ষ্য করে রানীর চুল একটু পুড়ে গেছে। সে মজা করে বলে কিরে, এখন কি আমরাও জোনাকির মতো চুল ছোট করে পুরুষ হয়ে যাব নাকি। পরের দিন সকালে দেখা যায় আসলেই সত্যি সত্যি তিনজন মিলে চুল কেটে ছোট করে ফেলেছে। আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইখানেই বিদায়, ধন্যবাদ।